মির্জা আব্বাসের মস্তিষ্কে দুদফায় অস্ত্রোপচার সফল, জানিয়েছেন চিকিৎসকরা। খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া কামনা। নিরপেক্ষ আম্পায়ারিংয়ের অঙ্গীকার স্পিকারের। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, গেলেন জিয়া ও খালেদা জিয়ার সমাধিতেও। সংসদের কাছে অনেক প্রত্যাশা সাধারণ মানুষের। পিলখানা হত্যাকাণ্ড দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়, মন্তব্য জামাত আমিরের। গণহত্যার দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের। কাটছে না জ্বালানি তেলের হাহাকার, অভয় দিলেন সড়ক যোগাযোগ ও রেলমন্ত্রী। দু একদিনের সংকট কেটে যাওয়ার আশ্বাস। দেখছিলেন প্রাউড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। বিকেল 3:10 অপারেশন থিয়েটারে নেওয়া হয় তাকে। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে চান বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এর আগে সকালে ওনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডাক্তার রফিকুল। এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়। মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডাক্তার রফিকুল। গত বুধবার ইফতারির সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সরকারি ও বিরোধী দল মিলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে আশা স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের। দায়িত্ব পালনে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন তিনি। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর একথা জানান সংসদের নবনির্বাচিত স্পিকার। এ সভায় সাথে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানান তারা। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার সকাল 10:15টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় হাফিজউদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক সংসদকে সঠিকভাবে পরিচালনা করতে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তারা। প্রথম দিনে ওয়ার্কআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। সাভার থেকে এসে ডেপুটি স্পিকারকে সাথে নিয়ে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার। শ্রদ্ধা নিবেদনের পর তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন। এ সময় স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে। সরকার এবং বিরোধী দল উভয় মিলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা কামনা করছি। গতকালকে প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। আশা করি আগামী দিনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ এই দেশের জনগণের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সক্ষম হবে। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। অহেতুক জুলাই সনদ নিয়ে বিতর্ক তৈরি না করারও আহ্বান জানান স্পিকার। নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদ রাষ্ট্রের আইন প্রণয়নকারী বিভাগ।
কিন্তু গত কটি সংসদ দৃশ্যত একদলীয় সংসদে পরিণত হওয়ার কার্যকারিতা হারিয়েছিল দেশের আইন বিভাগ। অবশেষে অনেক দিন পর সংসদীয় কার্যক্রম ফিরে পেল এর প্রকৃত মেজাজ, যা সংসদীয় কার্যক্রমের ব্যাপারে মানুষকে করে তুলেছে আগ্রহী ও আশাবাদী। সংসদ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন সাধারণ মানুষ। তাদের কেউ চান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, কেউ চান শিক্ষার মান উন্নয়ন, আবার তরুণদের বড় প্রত্যাশা কর্মসংস্থানের সুযোগ। মেজবা রহমানের রিপোর্ট। 12 মার্চ সকাল 11টা বাংলাদেশের ইতিহাসে নতুন এক সম্ভাবনা যাত্রা শুরু। জাতীয় সংসদ ভবনে উপস্থিত নির্বাচিত সদস্যরা কার্যপ্রণালী বিধি অনুযায়ী একের পর এক কার্যক্রম। সংসদীয় কার্যক্রমে মুগ্ধ মানুষ। দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের এই মঞ্চ ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। মানুষ চায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক আলোচনা ও সমালোচনা জরুরি বলে মনে করেন তারা। আমরা প্রত্যাশা করব আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে ঐতিহ্য, ভাষা, আমাদের যে ঐতিহ্য, এই সংগ্রাম, সব কিছুকে নিয়ে যেন এই সংসদ সত্যিকার অর্থে মানুষের ভালো কিছু করার জন্য অগ্রসর হয়। তার সাথে অবশ্যই আগের দিনগুলোতে যেভাবে সংসদ চলছে, দেশের মানুষ সাফার করছে, হয়তো সামনের দিনগুলোতে এগুলো করবে না, দুর্নীতি থাকবে না এবং সংসদ সদস্যদের ক্ষমতা অপব্যবহার করে যা হয়েছে সেগুলো এখন হবে না। শিক্ষার্থীদের প্রত্যাশা ভিন্ন। তাদের মতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজন আধুনিক ও মানসম্মত পরিবর্তন। টেকনোলজি, সায়েন্স, এই সমস্ত বিষয়গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আমি আহ্বান করব। আমরা পড়াশোনা ভিত্তিক যে কাজটা পাবো ওই জিনিসটা আমরা পেয়ে থাকি না, কিন্তু আমরা নানা রকম দুশ্চিন্তার মধ্যে ঝুঁকি। ওই ক্ষেত্রে যদি আমাদের সরকার এবং আমাদের শিক্ষা ইনস্টিটিউটে যারা আছেন তারা যেন বিভিন্ন মত প্রকাশ করে। তরুণদের বড় প্রত্যাশা কর্মসংস্থান। তারা চান এমন শিক্ষা ও নীতিমালা যা নতুন দক্ষতা তৈরি করবে এবং তরুণদের জন্য কাজের সুযোগ বাড়বে। দীর্ঘদিন পর সংসদীয় কার্যক্রম শুরু হয় দেশের মানুষের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি রয়েছে বাস্তব প্রত্যাশা। তাদের দাবি সংসদে যেন তাদের দৈনন্দিন সমস্যা নিয়ে কার্যকর আলোচনা ও সিদ্ধান্ত হয়। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ সময় নিজ জেলার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও 4 লেন মহাসড়ক নির্মাণ সহ নানা অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। জায়গাও প্রায় নির্ধারণ হয়ে গেছে। জায়গাটা আমরা আশা করছি যে 27 সালে মেডিকেল কলেজে ছাত্র ভর্তি করা সম্ভব হবে। আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁও বাইপাসের জন্য এবং 4 লেন করার জন্য আমরা চিঠি দিয়েছি। তৃতীয়ত হচ্ছে যে আমি যেটা ফিল করি, ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্র্য এবং আমাদের ছেলেদের আনএমপ্লয়মেন্ট। অসংখ্য ছেলে, আমাদের শিক্ষিত ছেলে বেকার হয়ে আছে। তাদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলেই কোনো লাভ হবে না। এই জন্য আমাদের যেটা দরকার যে আমাদের ঠাকুরগাঁয়ে ব্যবসা বাণিজ্য বাড়ানো দরকার, শিল্প কলকারখানা বাড়ানো দরকার এবং যেহেতু আমাদের কৃষিভিত্তিক এলাকা, এই জন্য কৃষির উপর ভিত্তি করে শিল্প কলকারখানা তৈরি করতে হবে। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড দিয়েই হত্যার রাজনীতি শুরু হয়েছিল। ক্ষমতা চিরস্থায়ী করতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেও দাবি করেন জামায়াত আমির। রাজধানীর একটি হোটেলে নেকরাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, অতীতের সকল হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। সংস্কার এবং প্রত্যাশিত গণতন্ত্র বাস্তবায়নে জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান। তাই এই সনদ অনুসারে সরকার পরিচালিত হবে বলেও প্রত্যাশা জামায়াত আমিরের। হাদিবাইয়ের বিচার করবেন কিনা এখনো বলে, এই বিচারটা আমরা পাবো কিনা, আমরা এই বিচারগুলা পেতে চাই। তবে হ্যাঁ, ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয়,
এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। সংসদে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অনেক সমালোচনা সত্ত্বেও এনসিপি সংসদে গিয়েছে, কারণ জনগণ 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করেছে। কিন্তু সেই সংসদে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ সময় দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ, নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং গণহত্যা ও শপথ ভঙ্গের দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করার দাবিও জানান নাহিদ ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, কুড়িগ্রাম 2 আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ সহ সংশ্লিষ্টরা। গতকালকে আমরা দুঃখজনকভাবে খুব ভালোভাবে শুরু হলেও আমরা খুব আন্তরিকতার সাথে পার্টিসিপেট করলেও দেখা গেল যে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেই সংসদের সাথে এক ধরনের প্রতারণাই করা হলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহের সংকটের আশঙ্কা কাটেনি এখনো। জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আজও রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগের পাশাপাশি আগের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন কেউ কেউ। এদিকে সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পের তেল সরবরাহ বন্ধ রয়েছে। মুবাশির আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি ও জনভোগান্তি কমাতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বিপিসির আওতাভুক্ত তেলের ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে পাম্পগুলোতে বেড়েছে তেলের সরবরাহ। পরিশোধিত জ্বালানি তেলের তাৎক্ষণিক কোনো সংকট নেই বলেও জানিয়েছে বিপিসি। তবে মোটরযান প্রতি নির্ধারিত পরিমাণে জ্বালানি সরবরাহের সিদ্ধান্তের কারণে তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। যতটুকু প্রয়োজন ততটুকুই দেয়, ওনারা সরকার যতটুকু নির্ধারণ করছে অতটুকুই। তো আমাদের ক্ষেত্রে 5 লিটার বরাদ্দ আছে, এই 5 লিটার নিব আর কি। গাড়িতে 1 ফোঁটাও তেল নাই। তো এখন আসছি, আধা ঘন্টা হয়েছে আর কি লাইনে দাঁড়াচ্ছি। খুব দ্রুত দিচ্ছে আর কি। আমরা তো হারানি হইতে আছি। এখন আমরা এই যে ইতিহাসের তেল লইতে অনেক হারানি হইতে আছি। আমার সময় লস, আমাদের এক জায়গায় টাইম অসময় যেতে আছে। তো আজকে একটু কম সময় লাগতেছে, আগে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হতো। একটা 2 ঘন্টা দাঁড়াইছিলাম, তারপর তেল পেয়েছিলাম। এবার 20-25 মিনিটের মধ্যে পেয়ে গেছেন। দীর্ঘ অপেক্ষার পরও যেটুকু পাচ্ছেন তা পর্যাপ্ত নয় বলে জানালেন অনেকে। 10 লিটার 20 লিটার দিতে হয় না, অন্তত 4-5 হাজার তেল দিলেও মনে হয় মোটামুটি একটা কিছু হইতো আছে। তেলের সরবরাহ না থাকায় কিছু কিছু পাম্পে বিতরণ বন্ধ রয়েছে। এতে তেল নিতে এসে ফিরেও যেতে হচ্ছে অনেককে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 15 মার্চ থেকে গণপরিবহনগুলো পর্যাপ্ত পরিমাণে তেল পাবে, বাড়বে না দামও, বলেছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি কথা জানিয়েছেন। রেলপথে আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। সকাল থেকে বেশিরভাগ ট্রেন শিডিউল অনুযায়ী সময় মতো কমলাপুর ছেড়েছে। প্রন্তি বলেন, এবারের ঈদ যাত্রায় জ্বালানি তেল কোনো বাধা হবে না, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সব মিলিয়ে ঈদ যাত্রা স্বস্তিদায়ক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আশ্বাস দেন, গণপরিবহনে তেল সংকট 2-3 দিনেই কেটে যাবে। পাবলিক পরিবহন যারা যেগুলি আছে 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন, তিনি বলেছেন 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নিয়ে কাজ করবে সরকার। বলেন, পতিত আওয়ামী সরকারের আমলে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, আবার রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে কাজ করবে মন্ত্রণালয়।
বলেন, বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। পতিত আওয়ামী লীগ সরকারের নানা অন্যায় নির্যাতনেও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। বেগম জিয়ার আদর্শে অবিচল থাকায় প্রতিশ্রুতি জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে ফ্যাসিবাদের 18 বছরে। সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব। রাজাকারের তালিকাতে অনেক সত্যিকারের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, এই বিষয়টাও আমরা অ্যাড্রেস করব। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করা হবে। শুক্রবার রাজধানীর গেন্ডারিয়া থানার 46 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ইশরাক হোসেন বলেন, তাকে মন্ত্রিত্ব ঘোষণা করে ঢাকা 6 আসনের জনগণকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। এরপর সারা দেশে কৃষক কার্ড কর্মসূচি চালু করা হবে। ঢাকা 6-এর বিভিন্ন এলাকায় ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্যান্য রোগের সংক্রমণ রোধে এখনই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আপনারা জানেন যে আমাদের দলের অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন। পরবর্তীতে কৃষক কার্ড সারা দেশব্যাপী সেটাকে উদ্বোধন করা হবে। এরপরে আপনাদেরকে হেলথ কার্ড কর্মসূচির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কর্মসূচি হাতে নেওয়া হবে। তাছাড়াও আসন্ন বর্ষা মৌসুমের আগে আমাদের এখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এখানে মশার বাহিত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং অন্যান্য রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেগুলো যাতে নিরসন করতে পারি, আমরা সেগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারি, এখন থেকেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। এতে $15.1 বিলিয়ন আয় হারিয়েছে উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। ক্ষতির তালিকায় রয়েছে কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এক লাফে অপরিশোধিত তেল পৌঁছে গেছে $100 কোটায়। এর প্রধান কারণ ইরানের মাটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে হরমুজ প্রণালীতে দেশ দুটি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ওই পথেই বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেলের ট্যাঙ্কার চলাচল করে। হরমুজ প্রণালী দিয়ে একদিনে সাধারণত প্রায় $1.2 বিলিয়ন মূল্যের অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি পণ্য এবং LNG পরিবহন হয়। 2025 সালের গড় দাম ও পরিমাণের হিসাব কষে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার এ তথ্য দিয়েছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ওই নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জাহাজের বিমার খরচও অনেক বেড়ে গেছে। সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি প্রায় $4.5 বিলিয়ন আয় হারিয়েছে। আগামী দিনে সৌদি আরব লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে। রিয়াদের পর ইরাকও ব্যাপক ঝুঁকিতে আছে। দেশটির সরকারি আয়ের প্রায় 90% তেল থেকে আসে। কুয়েত ও কাতারও ঝুঁকিতে আছে। তবে এই দুই দেশের বড় সার্বভৌম সম্পদ তহবিল রয়েছে, যা স্বল্প মেয়াদে প্রভাব সামাল দিতে পারবে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি 2 মার্চ উৎপাদন বন্ধ করার পর বুধবার পর্যন্ত প্রায় $571 মিলিয়ন আয় হারিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের পরিস্থিতিতে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সহ উপসাগরীয় তেল উৎপাদক দেশগুলো মোট $13.3 বিলিয়ন তেল বিক্রি ও শুল্ক আয় স্থগিত রাখতে বাধ্য হয়েছে। এতে তেলের দাম বাড়তে থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে পরিবহন সেক্টর ও সাধারণ ভোক্তারা। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক।
শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের নিয়ে কমিটি করার চিন্তা ভাবনা চলছে। শিক্ষাগত যোগ্যতা শিথিল করা কোনো প্রশ্নই উঠে না, বরঞ্চ শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কিনা এইটা চেক করার জন্য প্রথম এটাকে যাচাই বাছাই করবে ইউনো, তারপরে করবে ডিসি অথবা পৌরসভার জন্য ডিভিশনাল কমিশনার, তারপরে 3টি নাম প্রেরণ করবে বোর্ডে। স্ব বোর্ড যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তি, শিক্ষিত, সমাজসেবী, শিক্ষা অনুরাগী যাচ্ছে কিনা সেইটা আমরা চিন্তা করছি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতা আরও বাড়ানোর কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বগুড়ার জামিলনগরের একটি কনভেনশন সেন্টারে রাজশাহীর 7 জেলার সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, সাংবাদিকদের প্রয়োজনে যেন দ্রুত পাশে দাঁড়ানো যায় সেই লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি। আয়োজনে বিভিন্ন জেলার সাংবাদিক পরিবারের 51 জন শিক্ষার্থী এবং 46 জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান তরফদার রুমন, ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাসির জামাল। ওয়েলস বোর্ড দেওয়ার ক্ষমতা তথ্য মন্ত্রণালয় নয়, এটা কিন্তু বেসিক্যালি কর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমি এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যে ওয়েলস বোর্ড সংক্রান্ত সমস্যার সমাধান অবশ্যই করতে হবে, কারণ ওয়েলস বোর্ড নিশ্চিত না করলে সাংবাদিকদের পেশার সম্মান এবং মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। কোনো চাঁদাবাজি, জুলুম, নির্যাতন সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শহীদ রফিকুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। আব্দুস সালাম বলেন, গত 16 বছরে জেল জুলুমের শিকার বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকবে দল। আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভব সবকিছু করবে বিএনপি। দলের নেতাকর্মীদের আগের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে দেশ, শক্তিশালী হবে গণতন্ত্রের যাত্রা। স্মরণ করিয়ে দেন, বিএনপিকে যেন জনগণ ভুল না বোঝে, জনগণ যেন বিএনপির বিপক্ষে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। নাগরিক সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে, তবে সব সমস্যার সমাধান একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়। জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। পরিষ্কার কথা, কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো জুলুম করা যাবে না, কোনো অত্যাচার করা যাবে না। জনগণের দায়িত্ব আপনাদের। জনগণ যাতে কোনোভাবেই বিএনপিকে ভুল না বুঝে, জনগণ যাতে বিএনপির বিপক্ষে না যায়, সেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। ইফতারের পর হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী। সন্ধ্যায় শিলাবৃষ্টির পর শুরু হওয়া ঝুম বৃষ্টিতে নগর জীবনে কিছুটা স্বস্তি এলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের 8 বিভাগে আগামী 5 দিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শাহ সিমেন্ট হামজা নাম্বার 1 ফ্যান চ্যালেঞ্জ গ্র্যান্ড ফিনালে শেষে 5 জন সেরা ফ্যান জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট। ফুটবলের উন্মাদনা আর স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিতে আয়োজন করা হয়েছিল শাহ সিমেন্ট হামজা নাম্বার 1 ফ্যান চ্যালেঞ্জ। দেশের হাজার হাজার ফুটবল প্রেমী ফ্যান অংশ নিয়েছিলেন এই কুইজ ও চ্যালেঞ্জ ভিত্তিক ক্যাম্পেইনে। হাজার হাজার ফুটবল প্রেমীর সাথে ক্যাম্পেইনে অংশ নেন শাহ সিমেন্টের পার্টনাররাও। কুইজ রাউন্ডের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা পেরিয়ে নির্বাচিত 50 জন ফাইনাল
ফাইনালিস্ট 12 মার্চ ঢাকায় আয়োজিত গ্র্যান্ড ফিনালে অংশ নেন। দিনব্যাপী ফুটবল চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মাধ্যমে জমে ওঠে রোমাঞ্চকর লড়াই। শেষে ঘোষণা করা হয় পার্টনার সহ 5 জন সেরা ফ্যান, যারা জিতে নিয়েছেন বিশ্বকাপ ম্যাচের টিকিট। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাহ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ব্যবসা বাণিজ্য সহ সারা দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আলেম ওলামাদের উন্নয়নে কাজ করছেন বলে জানিয়েছেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও হুইপ জি.কে. গৌস। জেলা শহরে মসজিদের ইমাম ও খতিবদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের সমস্যা সবচেয়ে অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সহ খুলনা বিভাগের 25টি সিট হাইজ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা শহরে জেলা বিএনপি আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। রাজধানীর মিরপুরে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমট্যাবের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এমট্যাব সভাপতি AKM মুসা লিটন এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ বিপ্লবুজ্জামান বিপ্লব। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং এমট্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, মহাসচিব ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল সহ সংশ্লিষ্টরা। রাজধানীর একটি হোটেলে 2026 থেকে 2028 মেয়াদে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক ব্যবসায়ীদের সংগঠন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন সংগঠনের সদস্যরা। এ সময় ইসাবের নতুন সভাপতি অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার দিদারুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি নিয়াজ আহমেদ চিশতি। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স সোসাইটি ও সাপ্তাহিক পল্লী দূত পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মানিকনগরে সংগঠনের প্রধান কার্যালয়ে এই ইফতার অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী নুরুন্নবী ভূঁইয়া কামাল ও মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। জেলা শহরের আলোর মেলা এলাকার কিস বাউবি ছাত্রাবাস মাঠে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। রাজধানীর মহাখালীতে কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত 52টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আন্নুর কুরআন শিক্ষা ফাউন্ডেশন। আয়োজনে প্রধান অতিথি ছিলেন মধ্যবাড্ডার মিফতাহুল উলুম মাদ্রাসার মুফতি মাওলানা আব্দুল মজিদ। সিরাজুম শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ, তবে শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফা অস্ত্রোপচার সফল, জানিয়েছেন চিকিৎসকরা। খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া কামনা। নিরপেক্ষ আম্পায়ারিং এর অঙ্গীকার স্পিকারের, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, গেলেন জিয়া ও খালেদা জিয়ার সমাধিতেও। সংসদের কাছে অনেক প্রত্যাশা সাধারণ মানুষের। পিলখানা হত্যাকাণ্ড দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়, মন্তব্য জামায়াত আমিরের। গণহত্যার দায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের। কাটছেই না জ্বালানি তেলের হাহাকার, অভয় দিলেন সড়ক যোগাযোগ ও রেলমন্ত্রী। 2-1 দিনের মধ্যেই সংকট কেটে যাওয়ার আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।